ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে অনেক ভিপির মধ্যে 5 জন নির্বাচিত ভিপি আছেন যারা সেরা হিসাবে গণ্য, কিংবদন্তি তুল্য। কি কারণে কে কিংবদন্তি তুল্য সেই আলোচনায় আমরা করব। তবে এই 5 জন ভিপি কে? 1 নাম্বার হলো সবচাইতে দীর্ঘ সময় ধরে ভিপি ছিলেন কে বলুন তো? এবং 90-এর স্বৈরশাসক এরশাদ পতনের আন্দোলনের তারকা রাজনীতিবিদ, স্টার পলিটিশিয়ান আমানুল্লাহ আমান, বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান। আরেকজন হলো ফ্যাসিবাদী ছাত্রনেতা, ফ্যাসিবাদী পলিটিশিয়ান তোফায়েল আহমেদ। আরেকজন হলো স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব। আরেকজন নাগরিক ঐক্যের বর্তমান চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না। এরা প্রত্যেকেই এক একজন স্টার পলিটিশিয়ান, কিন্তু কে কি কারণে কিংবদন্তি বলতে পারবেন? আরেকজনকে 4 জনের কথা বললাম, আমানুল্লাহ আমান, তোফায়েল, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না। আরেকজন হলেন সাদেক কায়েম। সাদেক কায়েম স্টার, তার যেই পরিমাণ কাজ করেছেন তিনি ডাকসুতে তা বিস্ময়কর। এটা তার রাজনৈতিক আদর্শের কারণে খুব বেশি প্রচার করেনি, মিডিয়া হিংসার কারণে, কিন্তু তিনি যা করেছেন তিনি কিংবদন্তির তুলনায়। কিন্তু এখন কে কেন ব্যতিক্রম? সাদেক কায়েম আমানুল্লাহ আমানের পথে হাঁটবেন, নাকি তোফায়েলের পথে হাঁটবেন, নাকি মাহমুদুর রহমান মান্নার পথে হাঁটবেন, নাকি আসম আব্দুর রবের পথে হাঁটবেন? তবে কোনো পথই হাঁটা সম্ভব নয়, কারণ প্রতিটি পরিস্থিতিতে নতুন পথ তৈরি হয়, নতুন পথ তৈরি করে নেতৃত্বই সেই ভূমিকা রাখে। তো সাদেক কায়েমের মতো নেতৃত্ব কার পথে হাঁটবেন? অনেকেই মনে করেন তিনি আমানুল্লাহ আমানের পথেই হাঁটবেন। তবে তার আগে বলি কে কেন কিংবদন্তি। আমানুল্লাহ আমান তিনি 90-এ যে ভূমিকা রেখেছেন তা বিস্ময়কর, এবং ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে রাখা, আওয়ামী লীগ, শিবির, এদেরকে, ছাত্রদের নেতা ছিলেন যেহেতু, তিনি ছিলেন সম্মিলিত ছাত্র ঐক্যের সভাপতি, প্রধান। এই কারণেই তার ভূমিকা ছিল বিস্ময়কর। খালেদা জিয়াকে মুক্তকরণ, এরশাদ পতনের আন্দোলনের ঘোষণাগুলো দেয়া সব তার মুখ থেকে আসতো। ভবেশ রায়ের বই যদি আপনারা পড়েন, স্বৈরশাসনের পতন, এরশাদের পতন, ছোট্ট একটা বই, খুবই চমৎকার, আপনারা দারুণভাবে জানতে পারবেন। আমানুল্লাহ আমান তার তৎকালীন সাহসী ভূমিকাগুলোর জন্য ছিল খুবই আপনার কিংবদন্তি তুল্য। তোফায়েল কিন্তু আগে ছাত্রলীগ করতো না, সে ডাকসুর ভিপি হয়েছে। এই পদকে ব্যবহার করে সে ছাত্রলীগের সভাপতি হয়েছে। এরপর থেকে সে স্বৈরশাসক, মানে সুযোগ সুবিধা, দুর্নীতি এমন কিছু নাই যে তোফায়েল করে নাই। সুতরাং সেই পথে হাঁটার কথা না। তাহলে তোফায়েল কেন স্টার পলিটিশিয়ান? 71-এ তার কিছু ভূমিকা ছিল। দ্বিতীয়ত, এই ডাকসুকে ব্যবহার করে সে ছাত্রলীগের সভাপতি হয়েছে, অনেক ধনী হয়েছে। তোফায়েলের বাবা একজন সাদা বিক্রেতা ছিল, তামাক বিক্রেতা, অর্থাৎ কাঁচা সাদা বিক্রি করতো গাছ থেকে নিয়ে। সেই তোফায়েল হাজার হাজার কোটি টাকার মালিক। সেই দিক দিয়ে, ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের দিক দিয়ে তোফায়েল কিংবদন্তি তুল্য। এরপরে আছে আসম আব্দুর রব। আসম আব্দুর রব প্রকৃতি, সময়ের টানে তাকে ইতিহাসের অংশ করেছে। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক হিসাবে যে পরিস্থিতি, যেই প্রেক্ষাপট আর আসার কথা না, প্রথম পতাকা উত্তোলনকারী হিসেবে তিনি কিংবদন্তি তুল্য, কিংবদন্তি হয়ে গিয়েছেন। আর ছিলেন মাহমুদুর রহমান মান্না, আদর্শিক অর্থাৎ বামপন্থী ছাত্রমৈত্রীর নেতা হিসেবে তিনি দুর্দান্ত ভূমিকা রেখেছেন এবং মোটামুটিভাবে অন্যদের তুলনায় ভালো চালিয়েছেন ডাকসু, কিছুটা কম দুর্নীতি করেছেন। এই জিনিসটি জানা যায় যখন নির্বাচিত হওয়ার পর সাদেক কায়েম এবং ফরহাদ সাবেক যত ভিপি ছিল, যাদের সাথে সম্ভব তাদের সাথে দেখা করেছেন, তাদেরকে একই প্রশ্ন করেছেন, ভিপি হওয়ার পর আপনাদের প্রথম কাজ কী ছিল? তাদের প্রথম কাজ ছিল ক্যাফেটেরিয়া দখল করা,
ডাকসুর কেন্দ্রগুলো দখল করা, হলগুলোর নিয়ন্ত্রণে নেওয়া, কে কত হল নিয়ন্ত্রণ করবে, এভাবে। তো এদের মধ্য থেকে কেউ কিন্তু পরবর্তীতে খুব বেশি দেশ ও জাতির জন্য অবদান রাখতে পারে নাই। তোফায়েল রাখতে পারে নাই ব্যক্তি স্বার্থের কারণে, আসমরব রাখতে পারে নাই আপনার সুযোগের অভাবে, তার রাজনৈতিক দল শক্তিশালী ছিল না, ক্ষমতায় আসতে পারে নাই। মাহমুদুর রহমান মান্নাও পরবর্তী জীবনে, পেশাদার জীবনে দেশের জন্য তেমন একটা অবদান রাখতে পারে নাই, রাজনৈতিক দল বা শক্তি সামর্থ্য সম্পন্ন দলের না থাকার কারণে। আমানুল্লাহ আমান কিছুটা অবদান রেখেছেন, যেহেতু বিএনপি একটি শক্তিশালী দল, সেই দলের সাথে থেকে। কিন্তু সাদেক কায়েমের কি পারবেন? আমানুল্লাহ আমানের যেমন সাদেক কায়েমের ব্যতিক্রম এখানে। কেন? সাদেক কায়েম ভিপি হওয়ার পরেও দেখেন ছাত্র শিবিরের সভাপতি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে গিয়েছে। কিছুদিন আগে শুনেছি তিনি শিবির থেকে তাকে রিজাইন নিয়েছেন। এটা কতটা সঠিক, অথেন্টিক, এখন পর্যন্ত সেভাবে নিউজটি আসেনি, যেহেতু এখন পর্যন্ত তিনি জামায়াতে যোগ দেন নাই, সেই হিসাবে এখনও ক্লিয়ারলি এটা বলা যাচ্ছে না। তবে সাদেক কায়েম এখান থেকে গতানুগতিক রাজনীতিতে আসবেন, মেয়র নির্বাচন করবেন, মেয়র হবেন, এই জিনিসটি তাকে ব্যতিক্রম হবার দিকে আপনার ইঙ্গিত করে। এটা কাছাকাছি আমানুল্লাহ আমানের পথ ধরে হাঁটাটাই বোঝা যায়। জানা গেছে মেয়াদ উত্তীর্ণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে আয়োজনে চলতি বছরে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন সাদেক কায়েম। 1990 সালের ডাকসু নির্বাচনের ভিপি পদে জয়ী তৎকালীন ছাত্রনেতা আমানুল্লাহ আমান দায়িত্ব থাকাকালীন সময়ে সংসদ নির্বাচন করে জয়ী হয়েছেন। মানে ডাকসুর ভিপি থাকা অবস্থায় তিনি এমপি নির্বাচন করেছিলেন 90 সালে, সেই নির্বাচনে তিনি বিজয়ী হয়েছিলেন ছাত্র অবস্থায়। 1991 সালে পঞ্চম জাতীয় সংসদের ডাকসু নেতা জয়ী হয়ে শুধু এমপি নন, প্রতিমন্ত্রীও হয়েছিলেন তিনি, তখন ক্রিয়া প্রতিমন্ত্রী ছিলেন আমানুল্লাহ আমান। এবার আপনারা তার উইকিপিডিয়ার প্রোফাইলে গিয়ে দেখতে পারেন। এবার আমানুল্লাহ আমানের পথে হাঁটতে যাচ্ছে সাদেক কায়েমও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। এটি মন্ত্রী পদমর্যাদার পদ এবং আমানুল্লাহ আমানের মতো তিনিও ভিপি থাকা অবস্থায় রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন। আপনাদেরকে পুরানো একটা ছবি দেখাই, দেখেন তো এদেরকে চিনতে পারেন কিনা। চশমা পরা, সবার ডানে ইলিয়াস আলী, খায়রুল কবির খোকন, আর ফুলের মালা দেওয়া তিনি আমানুল্লাহ আমান। ব্যারিস্টার মইনুল আছেন, নাজিম উদ্দিন আলম আছেন এখানে। অ্যানিকে দেখা যাচ্ছে না, অ্যানি তখন ছাত্র কল্যাণ সম্পাদক ছিলেন। অ্যানির বয়স কিন্তু কম না আমানুল্লাহর চেয়ে। যাই হোক, এদিকে 2024 সালে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে রূপ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পতনে ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 2025 সালে তিনি ডাকসু বিপুলভাবে ভোটে বিজয়ী হন। এর আগে 2024 সালে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ডাবি ছাত্র শিবিরের সভাপতি হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। জানতে চাইলে সাদিক কায়েম তার ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে ডাকসু। ভবিষ্যতে এই মানব কল্যাণের কাজ অব্যাহত রাখার জন্য বৃহত্তর পরিষদে রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। জনগণ যদি চায় তিনি সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমানুল্লাহ আমানের সঙ্গে মুঠোফোনে কয়েকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেন নাই। ছাত্রদের একাধিক নেতার সঙ্গে তার ডেইলি ক্যাম্পাসে কথা বলা হয়। অর্থাৎ সাদেক কায়েম যে এই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার পর গতানুগতিক রাজনীতিতে আসতে চান, এই বিষয়ে তার মতামত জানতে চাওয়া হয়েছিল, তখন তাকে পাওয়া যায়নি। এটা হলো ক্যাম্পাসের একটি সংবাদ। তাই আপনারা কোন দৃষ্টিতে দেখছেন সাদেক কায়েমের এই গতানুগতিক রাজনীতিতে আসা? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।